ভারতে চলে যাওয়ার জন্য ইঙ্গিত করছে। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। এই কথাটা বলতে না, এই যে তোমরা কেমন আছো, আশা করি সকলে ভালো আছো, এই কথাটা বলতে না এখন ভীষণ কষ্ট হয়। কেন কষ্ট হয় সেটা সর্বপ্রথম কোশ্চেন। সেটা হচ্ছে আমাদের এই ভারতের অনেক ভাই বোনদের, অনেক দিদি দাদাদের আত্মীয় স্বজন কিন্তু সে হিন্দু হোক আর মুসলিমই হোক, ধর্ম এখানে আমি নির্বাচন করছি না, অনেকেই কিন্তু রয়েছে বাংলাদেশে। যারা বাংলাদেশে রয়েছে তারা কিন্তু হিন্দু মুসলিম যেই হোক না কেন, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু নিপীড়িত হচ্ছে। সুতরাং সেদিক থেকে তাদের মা বোনেরা, তাদের পরিবারের আত্মীয় স্বজনরা যদি বাংলাদেশে থেকে নিপীড়িত হয়, সেই সমস্ত মানুষরা ভারতে থেকেও কিভাবে ভালো থাকতে পারে তা আমরা বুঝতে পারছি। তারা যে কতটা কষ্টে রয়েছে সেটা আমরা খুব ভালোই বুঝতে পারছি। মানে এরকম তাদের মনে হচ্ছে যেন তাদের দেহের একটি অংশ যেন কেটে ফেলা হচ্ছে। হ্যাঁ, পরিবারের সদস্যজন মানেই তো এই। হ্যাঁ, তোমরা এদিক থেকে বলতে পারো, দিদি তাহলে তোমার কি পরিবারের কেউ রয়েছে? না, আমার পরিবারের কেউ নেই, কিন্তু আমাদের এই যে বিশ্ব জগতে যে পরিবারটি রয়েছে সেখানে আমাদের হিন্দু ভাইয়েরা তো রয়েছে, হিন্দু বোনেরা তো রয়েছে, সেখান থেকে মুসলিম ভাইয়েরা, মুসলিম বোনেরাও তো রয়েছে। এখানে কোনো, আমি যে বললাম, ধর্ম নির্বাচন করতে আসিনি, এখানে সমস্ত ভাই বোনেদের কথাই বলতে চাইছি। গতকালকে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে কিন্তু আমার একটি একটা আর কি দাদাভাই কমেন্ট করেছিল যে যদি তোমাদের এতই কষ্ট হয় তাহলে তোমাদের বোনেদেরকে ভারতে নিয়ে চলে যাও না, এরকম একটি কথা বলেছিল। তো আমি তখন বলেছিলাম, শুধু আমি কেন কোনো হিন্দু বোনেদের কথা বলবো, আমি এখানে হিন্দু বোনেদের নয়, হিন্দু মুসলিম সকলের কথাই বলেছি। তখন ওই দাদা ভাইটি আরেকটি কমেন্ট করে জানায় যে তারা খুবই ভালো আছে। খুব সুন্দর কথা, আমার ভীষণ ভালো লাগলো যে হয়তো খবরে ওই ওয়াইল্ড নিউজ হয় না, তো ওয়াইল্ড নিউজ দেখাচ্ছে হয়তো তাদের টিআরপি বাড়ানোর জন্য, মেবি। আমি ভাবলাম হয়তো সত্যি, হয়তো ঘটনাটি সত্যি। কিন্তু আজ সকাল হতে না হতেই একটি ভিডিও আমার চোখের সামনে চলে এলো, যেটি শেয়ার না করে আমি পারছিলাম। সেখান থেকে আমার কোশ্চেন আসছে, সত্যি কি আমাদের মা ভাই বোনেরা ভালো আছে? তবে হ্যাঁ, এখানে কোনো ধর্ম নির্বিশেষ করছি না। এবার তোমরা বলবে কি এমন ভিডিও? অবশ্যই সমস্ত কিছুই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করি, সেটা খুব ভালো করে তোমাদের, আমার মনে হয় যে শোনাটা উচিত। যে ভিডিওটি উঠে এসছে সেটি কিন্তু একজন বাংলাদেশি মুসলিম ভাই সেই ভিডিওটি করেছে। তো সেই বাংলাদেশি মুসলিম ভাই হয়ে সে একটি হিন্দুদের জন্য, শুধু হিন্দু নয়, আপামর হিন্দু মুসলিম পুরো বাংলাদেশের জন্য একটি ভিডিও করেছে, ভিডিও ফুটেজ তুলে ধরেছে। সেখান থেকে আমরা এই কথাগুলো বুঝতে পারছি, বাংলাদেশে যারা সন্ত্রাসগিরি করছে, সন্ত্রাসী, তারা কিন্তু হিন্দু মুসলিম কোনো ফ্যামিলি দেখছে না, তারা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিকে জ্বালিয়ে তুলছে, মেরে ফেলার চেষ্টা করছে। বাংলাদেশে তো 5% হিন্দু রয়েছে, সেই হিন্দুদেরকেও টিকে থাকতে দিচ্ছে না। এরপর তোমাদেরকে আরেকটি কথা না বললেই নয়, যে বাংলাদেশে যখন এরকম পরিস্থিতি চলছে, সেই মতো অবস্থায় বাংলাদেশে যারা মুসলিম ভাইরা রয়েছে, মুসলিম বোনেরা রয়েছে, তারা কিন্তু বাংলাদেশি হিসাবে সমস্ত হিন্দু, সমস্ত মুসলিমদের পাশে দাঁড়াতে চায়। তারা চায় তাদের দেশটিকে ভালো পরিণত করুক, তারা চায় তাদের দেশটি যেন আরও অনেক সামনের দিকে এগিয়ে যায়, তাদের দেশটি যেন একটি একটি ভালো জায়গায় নিজেদের জায়গা স্থাপন করতে পারে। সেটা কিন্তু সেই ভাইটি কিন্তু সবসময় চায়। অবশ্যই সেই চিন্তাভাবনাকে আমরা সাদরে আমন্ত্রণ করি, কেন করব না বলো? কারণ যে ধর্ম নিরপেক্ষ হয়ে সমস্ত মানুষজনদের ভালো থাকার চিন্তা ভাবনা করছে, সেই সমস্ত মানুষদেরকে তো সাদরে আপ্যায়ন করতেই হবে। তো আমি আশা রাখি যে এরকম চিন্তাভাবনা সত্যিই যেন কার্যকর হয়। এরকম চিন্তাভাবনা যদি সত্যিই কার্যকর হয় না, তাহলে আর কিছু হোক আর না হোক, তাহলে কিন্তু অনেক অনেক ভালো হবে আমাদের এই বাংলাদেশিদের জন্য। বাংলাদেশি ভাই বোনেরা
যাতে সুরক্ষিত থাকে, যাতে ভালো থাকে, যাতে তাদের কোনো প্রবলেম না আসে, যাতে তারা যেন আমি কখনোই বারবার করে বলছি, কোনো হিন্দু কোনো মুসলিমকে আমি বলছি না, আমি প্রত্যেকটা ধর্মের মানুষজনকে বলছি যে তারা যেন ভালো থাকে, তারা যেন সুস্থ থাকে, সেদিকেই কিন্তু চিন্তাভাবনা করাটা প্রত্যেকের উচিত। তোমরা যদি এই সমস্ত চিন্তাভাবনা না করে সন্ত্রাসে যোগ দাও তাহলে সেটা কিন্তু কখনোই কিন্তু ভালো হবে না। আমার ভিডিওটি সন্ত্রাসের বিরুদ্ধে, না কোনো হিন্দুর বিরুদ্ধে, না কোনো মুসলিম ভাই বোনেদের বিরুদ্ধে, না, কখনোই না। সেই সন্ত্রাস যদি একটি হিন্দুও হয়ে থাকে তার বিরুদ্ধে, সেই সন্ত্রাসী যদি একটি মুসলিমও হয়ে থাকে তবে তার বিরুদ্ধে। তবে আমি বললাম না সন্ত্রাসীর কোনো ধর্ম হয় না, আমি সেই সন্ত্রাসীর বিরুদ্ধেই কিন্তু আমি এই ভিডিওটি বানাচ্ছি। আমার ভাই বোনেরা সকলে ভালো থাকুক, আমাকে কাটলে যেরকম লাল রক্ত বেরোবে সেরকম কিন্তু আমার সেই মুসলিম হিন্দু ভাই বোনেদের কাটলেও কিন্তু লাল রক্তই বেরোবে। সুতরাং প্রত্যেকের উচিত মানুষ হিসাবে, মানবিকতা হিসাবে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানো। তো সেই দিক থেকে একটাই কথা তোমাদের জেনে রাখা উচিত যে আমরা যদি এই সময় বাংলাদেশিদের হাত ছেড়ে দিই, বাংলাদেশি ভাই বোনদের হাত ছেড়ে দিই, তাহলে আর কিছু হোক আর না হোক তারা কিন্তু আরও অনেক পিছিয়ে পড়বে। তো চলো বন্ধুরা, এবার তোমরা একটু ফুটেজটা দেখে নাও। স্বাধীনতার পূর্বে বঙ্গবন্ধু এই বাড়িতে বসে তার দলের কর্মীদের সাথে বিভিন্ন বৈঠক করেছেন এবং স্বাধীনতার পরে বঙ্গবন্ধু এই বাড়িতেই ছিলেন। এমনকি 15 আগস্ট 1975 সালে এই বাড়িতেই বঙ্গবন্ধুকে তার সকল পরিবারের সদস্যদের সহ নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের অসংখ্য দলিল, যেগুলো আসলে দ্বিতীয় কপি নেই, এই দলিলগুলো ছিল এই বাড়িটিতেই, আমরা পুড়িয়ে দিয়েছি। আমরা এরকম জঘন্য অপরাধের মাধ্যমে কি প্রমাণ করেছি? এক একজন আমরা মুক্তিযোদ্ধা। এই যে আমরা বলছি, কারণ আমি বিশ্বাস করি এই অপরাধ যে সংঘটিত হয়েছে সেখানে আমারও দায় রয়েছে। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে ব্যর্থ হয়েছি এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করার ক্ষেত্রে। প্রিয় বন্ধুগণ, মুক্তিযোদ্ধাদের যত ধরনের ভাস্কর্য ছিল প্রায় সব ধ্বংস করে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলোর কথা কি বলবো? ওদের ভাঙচুর থেকে বাদ যাচ্ছে না সিনেমা হল, বাদ যাচ্ছে না শিশু একাডেমি, বাদ যাচ্ছে না মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত কোন স্থাপনাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ভারতে চলে যাওয়ার জন্য ইঙ্গিত করছে কাদেরকে? কাদের বলা হচ্ছে যে ভারত মামার বাড়ি? আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে মানুষটি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, তার প্রতি এত বিদ্বেষ, তার ভাস্কর্যের উপরে এত বিদ্বেষ, কারা এই ধানমন্ডি 32 নাম্বার পড়ায়, কারা মুক্তিযুদ্ধের ইতিহাস মিটিয়ে দিতে চায়, সে সম্পর্কে কিন্তু আমাদের ধারণা খুবই স্পষ্ট। আমরা এই গোষ্ঠীটাকে চিনি। সেই স্বাধীনতা বিরোধী চক্র তারা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। আমাদের বাড়ি ঘর লুটরাজ করছে, রাত্রিতে আমরা থাকতে পারছি না। আমরা সবাই একমতে, আমরা সবাই একমতে দেশে নিরাপত্তা নেই। আমরা সবাই কিছু নেই বলছেন কথা বলেন, আমরা কথা বলে আমরা এদিকে থাকবো না, আমরা এদিকে থাকবো না। সমস্যাটা কি আপনাদের? সমস্যা বিশাল সমস্যা। আমরা এদেশে বসার ব্যাপারে হিন্দুকে প্রত্যেকটা ঘরটা এই জমিগুলো অর্থবৃত্ত রেখে আপনাদের রাতে ঘুম নেই। আমি অনেক ছাত্রকে দেখেছি যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল, তারা জাস্টিফাই করার চেষ্টা করছে, না 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 তেমন কিছু হয় নাই। আপনাদের হত্যার পরে পুলিশ কি বলেছিল? আপনাদের হত্যার পরে স্বরাষ্ট্রমন্ত্রী কি বক্তব্য দিয়েছিল? পুলিশের গুলিতে একজনও মারা যায় না। ঠিক একই বক্তব্য দিচ্ছেন যে হিন্দুদের উপরে কোনো আক্রমণ করা হচ্ছে না। দুটো তো একই হলো। অপরাধ স্বীকার করে, অন্যায়গুলো ঘটছে সেটাকে রেকগনাইজ করে প্রতিরোধ গড়ে তুলুন। কেন এত দেরি হবে? এখানে একটা বিশাল চক্রান্ত আছে বলে আমার মনে হচ্ছে। আমি একটু পরে আসছি। এই যে মানুষগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সর্বসাধারণকে, ভারতের সরকারকে অনুরোধ করব। অনেক ভারতীয়রাই
এটাকে ভালোভাবে নেন না যে ভারত কি দরজা খুলে বসে আছে নাকি আমরা কেন আশ্রয় দেবো, এই করব। আসলে বর্ডার তো আমরাই বানিয়েছি, এই ভারতবর্ষের প্রতিটি মানুষ তো ভারতবর্ষেরই, সেক্ষেত্রে আমাদের তো সবারই দায় রয়েছে। আমি ভারতে আশ্রয় পাইনি, এ নিয়ে আমার দুঃখ নেই। আমি যুদ্ধে নেমেছি বুঝে শুনে যে আমার সাথে কি হতে পারে, এগুলো জেনে আমি এই পথে নেমেছি। আমার কোনোই দুঃখ নেই ভারত আমাকে আশ্রয় দেয়নি বলে, কিন্তু আমি এই নিরীহ মানুষগুলোর আশ্রয় প্রার্থনা করছি ভারতের কাছে, তারা যুদ্ধে নামেননি। আশা করি তোমরা সকলেই আমার মতন এই ফুটেজটা দেখে হতবাক হয়ে যাচ্ছ। হতবাক হওয়ার মতনই কথা। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে সাবধানে থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে কি ঘটতে চলেছে, বাংলাদেশি ভাই বোন তোমাদের সকলকেই বলছি, তোমাদের সাথে কি ঘটতে চলেছে সেটা ভেবে দেখো। তোমরা কিন্তু নিজেদেরকে প্রত্যেককে শেখ হাসিনা করে তুলো না, এটা কিন্তু সকলকে পারতো না। কারণ শেখ হাসিনা কিন্তু নিজেরটা বুঝে গেছে। কতটা নিজের বুঝে গেছে সেটা তোমাদেরকে আজকে একটি ভিডিওর মাধ্যমে প্রমাণ দিয়ে দেবো। চলো এই ক্লিপসটা এবার দেখে নাও। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। সরকারের কারণে এসব হয়েছে। এই সরকার আমরা চাই না। আমি যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না। আমি জানি না আমার কি হবে, কারণ আমরা তো এখনো স্বাধীন না। আসলে যদি আমাদের এই সরকার পদত্যাগ করে তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো। আমরা এখনো এই দেশে স্বাধীন না। স্বাধীনতা শুধু 1971 সালে এসেছে শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না। কারণ আমরা এখনো বাক স্বাধীনতা পাই নাই, আমরা কথাই বলতে পারি না। কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হয়, আমাদের ভাবতে হয় যে আমাদের বাসায় যাওয়ার পর আমাদের কি অবস্থান হতে পারে, আমাদের ফ্যামিলির কি অবস্থান হতে পারে। এখন আর কেউ ভয় পায় না। শুনতে পেলে? তিনি শুধু নিজেরটা বোঝে, তিনি নিজের ছাড়া অন্য কিছু বোঝে না। তিনি নিজের ছাড়া যদি আমাদের এই বাংলাদেশি ভাই বোনেদের কথা বুঝতো, তাহলে কিন্তু বাংলাদেশি ভাই বোনেরা একদিন কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছে যেত। তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় নাম করা জায়গায় কিন্তু পৌঁছে যেত। কিন্তু তারা কেন পিছিয়ে? তার পিছনে কিন্তু এই সমস্ত নেতাদের অনেক বড় হাত রয়েছে, যারা কিন্তু আমাদের এই বাংলাদেশি ভাই বোনেদেরকে প্রতিভার দিক থেকে বলো যেভাবেই হোক না কেন তাদেরকে পিছিয়ে দিয়েছে। এটাই প্রবলেম। তো ভিউয়ার্স, তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যেখানেই থাকো না কেন সাবধানে থাকো, সুরক্ষিত থাকো, এটাই চাই। তো বন্ধুরা, তোমাদের যদি আজকের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয় তাকে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না বন্ধুরা। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।